হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে গুড কোশ্চেন সমাধান সিরিজে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা চট্টগ্রাম বোর্ডের আরেকটা সিকিউ সমাধান করব। এর আগে আমরা কি করছি, তিনটা সিকিউ আলোচনা করছি, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের আরেকটা সিকিউ সলভ করছি। আজকে হচ্ছে চট্টগ্রাম বোর্ডের আরেকটা সিকিউ আলোচনা করব। এটা নিয়ে আমরা কয়টা 4 নাম্বার সিকিউ, সেই কোন চ্যাপ্টার, এটা হচ্ছে আমাদের যুগজীকরণ চ্যাপ্টার। তোমাদের জন্য যে টপ সিকিউ গুলো তৈরি করতেছে, এর বাইরে আশা করি তোমার এসএসসি পরীক্ষায় কোনো কিছু আসবে, সবগুলো হচ্ছে কি বোর্ড কোশ্চেন টেস্ট শেষ। আমি ওভাবে তোমাদেরকে শেখাচ্ছি যাতে তুমি সবগুলো একদম এ টু জেড কভার করতে পারো, বুঝতে পারছো? তো আসো আমরা এই প্রশ্নটা সমাধান করব। তো চলো আমরা দেখি কোন প্রশ্ন থেকে শুরু হবে। এই প্রশ্ন থেকে তো তোমাদের প্রত্যেকবারই কথা, তুমি অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, আমার সাথে সাথে প্রত্যেকটা প্রশ্ন কি করবা, নিজে খাতায় নোট করবা, তাহলে তোমার জিনিসগুলো মনে থাকবে। যেহেতু আমি একটা চ্যাপ্টারের উপর তোমাদেরকে অল্প অল্প সময় করে একটা করে সিকিউ সমাধান করছি, তুমি ওই একটা সিকিউ সমাধান করবো একটু ব্রেক নিয়ে, ওইটা আবার একটু দেখো, বুঝো, তার পরবর্তী সিকিউটা সমাধান করা দেখো, তারপর তুমি নিজে প্রশ্ন ব্যাংকটা সমাধান করার চেষ্টা করো, বুঝতে পারছো? তো আসো দেখো, আমাদের এই প্রশ্নটা সমাধান করতে হবে। এটা আমাদের চট্টগ্রাম বোর্ড, এখানে আমরা চিত্র দিয়ে দিচ্ছি, দেখো একটা চিত্র দিচ্ছে, আমাদের এই এরিয়াটুকু আছে, দেখো এই এরিয়াটুকু, মানে এই এরিয়াটুকু ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। নর্মাল জিনিসটা আমরা এই এরিয়াটুকু ক্ষেত্রফল আমরা বের করবো, কিভাবে বের করতে পারি সেটা আমরা আজকে দেখি। প্রথম অংশটুকু একটু চিন্তা করো, যে এই যে জায়গাটা আছে এখানে আমাদের একটা বলে দিচ্ছে ইন্টিগ্রেশন কত, dx ডিভাইডেড বাই কত, e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1, এটা নির্ণয় করো। তারপর হচ্ছে 0 থেকে পাই বাই 2 f ড্যাশ অফ x কত আছে, এখানে আমাদের এইটুকু বের করতে বলছে। আর এখানে আমরা একটা সমীকরণ দিয়ে দিচ্ছে f অফ x, x স্কয়ার ইকুয়াল টু এত, আর এটা বলছে কত, f অফ x ইকুয়াল টু sin x, এইটুকু আমাদের বলে দিচ্ছে। তা আমার এই প্রশ্নটা সমাধান করতে হবে। আমি এটা সমাধান করার আগে আমরা প্রথম প্রশ্নটা সমাধান করি। চলো, আমাদের ক নম্বর যে প্রশ্নটা আছে, সে ক নম্বর প্রশ্ন কি বলছে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই কত, e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1। এখন একটু চিন্তা করো তো, তুমি এমন একটা ফাংশন চিন্তা করো, এটাকে তুমি ইন্টিগ্রেশন করতে পারো সরাসরি, পারো। তো এটাকে তুমি এইভাবে লিখতে পারো না, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস 1, এটা লেখা যায়, তাই না? এইভাবে তুমি লিখতে পারো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, দেখো এখান থেকে আমি e টু দি পাওয়ার x যদি কমন নিই, তাহলে লসাগু করি, তাহলে 1 প্লাস কত, e টু দি পাওয়ার x, তো এতটুকু তুমি পাইতেছো। এই পাশে দেখো ইন্টিগ্রেশন কত, এই e টু দি পাওয়ার x উপর চলে যাবে না, e টু দি পাওয়ার x dx, নিচে কত আছে 1 প্লাস e টু দি পাওয়ার x। এখন তুমি একটু চিন্তা করো, আমি কি পড়ছিলাম, একটা ফাংশন পড়ছিলাম না, যদি কখনো নিচেরটাকে দরজায় অন্তরীক্ষণ করলে উপরটা পাওয়া যায়, কি হয়, লন হয় না, লন এক্স হয়, তাই তো? তাহলে এটাকে দেখো, আমি যদি দৌড়ি, ধরে নেই যে দৌড়ি, আমাদের কত, জেড ইকুয়াল টু কত, জেড ইকুয়াল টু 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এটাকে তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীক্ষণ করো, তাহলে ডিজেড ডিএক্স ইকুয়াল কত, 1 কে অন্তরীক্ষণ করলে 0 ই টু দি পাওয়ার এক্স অন্তরীক্ষণ ই টু দি পাওয়ার এক্স, তাহলে তুমি ডিজেড এর মানটা বের করো, তাহলে কত, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এইটুকু পাইতেছো, দেখো ই টু দি পাওয়ার এক্স এইটুকু আছে। তুমি এইভাবে নর্মালি চিন্তা করতে পারো, আমি এইটুকু পাইতেছি, তুমি যদি ধরে নাও তাহলে তো হইল, আর নাহলে তুমি সরাসরি সূত্র লিখতে পারো। তুমি যদি সরাসরি, এখন তুমি এইখানে জেড বসাবা, দেখো 1 বাই এস, আমি এটা করেই দিই, কত আসবে, এইটুকুর পরিবর্তে আমি ডিজেড লিখতে পারি, আর এটার পরিবর্তে আমি গেলে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে জেড লিখতে পারি। ইন্টিগ্রেশন 1 বাই এক্স, সূত্র কি পড়ছে, ডিএক্স, সূত্র পড়ছে লন এক্স, এখানে 1 বাই জেড আছে, তাহলে জেড ডিজেড, তাহলে এটার পরিবর্তে আমি কি লিখবো, লন জেড, জেড প্লাসের কত সি, তাহলে জেড এর জায়গায় কত ধরছো, লন 1 প্লাস কত পড়ছো, 1 প্লাসের ই টু দি পাওয়ার এক্স প্লাসের সি, এটাই আনসার। খুব সহজ একটা সিকিউ, এটা আমার এমসিকিউ আসতে পারে, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আশা করি এটা তুমি ক্লিয়ারলি বুঝছো, তাই না? আমাদের আসলে পরবর্তী সিকিউটা আমরা দেখব। আমাদের পরবর্তী সিকিউ হচ্ছে 2 নম্বর সিকিউটা। এই 2 নম্বর সিকিউ আমাদের এখন এই প্রশ্নটা আমরা দেখো কি বলছে, যে ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 f ড্যাশ অফ x f অফ x dx, f অফ x হোল স্কয়ার বলছে, দেখো f অফ x হোল স্কয়ার মাইনাসের কত 16, f অফ x মাইনাসের 3, এটা আমাদের বলে দিস, আমার এইটা বলছি, তাহলে আমি এটাকে কি করব, এখন সমাধান করার চেষ্টা করব। চলো আমরা দেখি, এটাকে আমরা সমাধান করব, এই অংশ থেকে শুরু করব। দেখো আমার যে ফাংশনটা f অফ x দিয়ে দিয়েছে, আমরা এটা এখানে বসাবো, অতএব দেখো ইন্টিগ্রেশন কত, যা যা দেওয়া আছে এটা একটু লিখবা, খ নাম্বার দেওয়া আছে
কত এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। এখন আমার এখানে আরেকটা জিনিস দেখো, এফ ড্যাশ অফ এক্স, তাহলে এফ ড্যাশ অফ এক্স মানেটা কি? এটার একবার অন্তরীকরণ না, এফ ড্যাশ অফ এক্স সাইনের একবার অন্তরীকরণ কি কজ এক্স না, এটা কজ এক্স। তাহলে আমরা এইটুকুর মান বের করতে হবে। অতএব এখানে ইন্টিগ্রেশন কত 0 থেকে π/2, এফ ড্যাশ অফ এক্স মান কত কজ এক্স না, কজ এক্স। নিচে কত আসবে এফ অফ এক্স স্কোয়ার, তার মানে কত আসবে সাইন স্কোয়ার এক্স মাইনাস 16 ইন্টু এখানে কত এফ অফ এক্স মাইনাস 3, তাহলে কত আসবে সাইন এক্স মাইনাস 3, এইখানে পাবা কত এক্স। এখন একটু চিন্তা করো তো, এখানে তুমি কোনো ফাংশনকে ধরতে পারো, দেখো ধরলে উপরটা পাওয়া যায় কিনা। তুমি যদি এটাকে ধরো সাইনকে ধরো তাহলে উপরটা পাবো। তাহলে আমি এখানে একটু ধরে নেই, তো আমি এই পাশে লিখি, বুঝছো? তাই আমি ধরি সাইন এক্স ইকুয়াল টু কত জেড। এটাকে তুমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে কি পাবা cos x পাবা, cos x এখানে dx ইকুয়াল কত dz। আমি একবারে করে দিচ্ছি, বুঝছো? এখানে dz বাই dx আসতো, এটাকে cos x পাইতা, এই dx থেকে এই পাশে গুণ করে দিচ্ছি, বুঝছো? এখানে আমি এই মানটা এখন বসাও, তো এইটুকুর পরিবর্তে লেখো এই যে cos x dx এর পরিবর্তে dz লিখতে পারো 0 থেকে সরি। এখন আসো আমরা লিমিটটাও চেঞ্জ করতে হবে, তাই না? এখানে আমার লিমিটটাও চেঞ্জ করতে হবে, একটু চিন্তা কর। প্রথমত লিমিটটা লেখো, এখানে আমার লিমিটটা রাখ, কয়টা কর দেখো, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে জেড। এক্স এর মান যখন 0, দেখো সাইন কত ডিগ্রি 0, 0 মান কত সাইন 0 মান 0, cos সাইন কত এক্স এর মান কত π/2, তাহলে জেড এর মান কত আসবে, জেড এর মান আসবে 1, কত আসবে জেড এর মান 1। তো তুমি এই মানগুলো এখানে বসাবা 0 থেকে 1 পর্যন্ত। cos x dx এর পরিবর্তে কি লিখতে পারবা dz লিখতে পারবে। আর এই যে sin স্কয়ার x, তাহলে এটা sin x এর পরিবর্তে z স্কয়ার মাইনাস 16 ইনটু কত z মাইনাসের কত 3, এটা লেখা যায় না? তাহলে এইটুকু লিখতে পারি, বুঝছো? তা আমার এই অংশটুকু যদি লেখা যায় তাহলে আমরা এটা সব পরবর্তী পেজে করি, তাহলে আমাদের সুবিধা। ওকে, তাহলে দেখো আমি কি পাইতেছি বলো তো, আমরা পাইলাম কি আছে 0 থেকে 1 পর্যন্ত কত dz ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার বা জেড স্কোয়ার না, আমরা কি ধরছি জেড স্কোয়ার মাইনাস 16 ইন্টু কত জেড মাইনাস 3, এইটুকু আছে। এখন আমার এইটুকু তো হয়ে গেল, পরবর্তী কাজ এটাকে আমি একটু বর্গের সূত্রে অ্যাপ্লাই করি, 0 থেকে 1 পর্যন্ত dz ডিভাইডেড বাই কত আসবে জেড প্লাস 4 ইন্টু দেখো 4 16 উপর স্কোয়ার না জেড মাইনাস 4 ইন্টু কত জেড প্লাস 3। এখন আমার এইটাকে সমাধান করতে, আমরা তো এটা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি, আমরা এটাকে আংশিক ভগ্নাংশের সাহায্যে আমরা এটাকে আগে সমাধান করব, তারপর ক্যালকুলেশন করব, বুঝছো? আগে এটাকে আমি আংশিক ভগ্নাংশের সমাধান করি, তাহলে এটা আমি ধরে নিই 1 নম্বর সমীকরণ, হ্যাঁ বুঝছো? তাহলে এখানে দেখো এখানে কত যে 1 ডিভাইডেড বাই জেড প্লাসের 4 কত জেড মাইনাসের 4 কত জেড প্লাসের 3, এরকম দেওয়া আছে। তো দেখো এখানে তিনটা ফাংশন আছে, তিনটা মান ধরবে এ বি সি, তিনটা ফাংশন আছে, তিনটা মান ধরবে। তাহলে প্রথমটা কি বলো তো, প্রথমটা কি ধরবা, প্রথমটাকে তুমি এ ডিভাইডেড বাই কত বলো জেড প্লাসের কত 4, প্লাস পরেরটা হচ্ছে বি, পরে কত আসবে জেড মাইনাসের 4, পরেরটা হচ্ছে সি, কত আসবে জেড প্লাসের 3, এই একটা মান আছে। তাহলে উভয় পাশে দেখো এইটা দ্বারা গুণ করো, এই যে নিচের যে লবটা আছে ডান পাশে এটা দ্বারা গুণ করো, তখন এটা 1 হচ্ছে। এই পাশে কত আসবে, এই পাশে আসবে কি হচ্ছে 1, তো এইটুকু তুমি পাইছো 1 ইকুয়াল, দেখো এখানে যদি x⁴ কাটা যায়, এটা কাটা যাবে আর কি কাটা যাবে বলো, আর থাকবে কোন দুইটা, এই দুইটা না, তাহলে a ইনটু কত থাকবে বলো, থাকবে কি হচ্ছে এটা থাকবে জেড মাইনাসের 4 ইনটু কত জেড প্লাসের 3। পরে আসো আমরা যদি বিটা কাটি তাহলে কি -4 কাটা, বাকি দুইটা থাকবে বি ইনটু কত থাকবে জেড প্লাসের 4 ইনটু কত জেড মাইনাসের কত আসবে জেড প্লাসের 3, এটা থাকবে। পরবর্তী কোনটা থাকবে, আবার যদি তুমি এইটা দ্বারা গুণ করতা তাহলে তুমি কি পাইতা, এই যে অংশটুকু কাটা যেত না, এটা কাটা যেত, বাকি দুইটা থাকতো প্লাসের সি, কত থাকবে যে জেড প্লাসের কত 4, পরে কত থাকবে জেড মাইনাসের কত 4, এইটুকু থাকবে। এটা ধরো আমাদের 2 নম্বর সমীকরণ। এখান থেকে তোমার এ বি সির মানটা বের করতে হবে, এ আর বি সির মানটা বের করবে। প্রত্যেক ক্ষেত্রে আমরা এ বি সির মানগুলা আমরা
বের করবো। কিভাবে বের করতে পারি? প্রথম একটা 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 করে ক্যালকুলেশন কর। প্রথমত আসো আমরা এটা একটু লিখে নিই আবার। 1 ইকুয়াল টু কত? a ইন্টু, বলো a ইন্টু কত আছে? a ইন্টু জেড মাইনাসের 4, জেড মাইনাসের 4, জেড প্লাসের 3, পরে কি আছে? প্লাস বি। বির ক্ষেত্রে কি বলো? বির ক্ষেত্রে আছে কত? জেড প্লাসের 4 আর জেড প্লাসের 3, জেড প্লাসের 4 ইন্টু কত? জেড প্লাসের 3, পরে কি? প্লাসের সি। কি থাকবে? এই যে দুইটা থাকবে, এটা হচ্ছে জেড মাইনাসের 4 কত? জেড প্লাসের 4, এরকম আছে। তুমি এক একটা অংশ নেবা এইখান থেকে। আমি তো 3টা ফাংশন পাইছিলাম তাই না? যে কোনো 2টা ফাংশন আমরা প্রথমে যদি নেই, আমি এইটাকে জিরো বানাই, নরমালি এটাকে জিরো বা এটাকে জিরো, যে কোনো একটাকে জিরো বানাই, তাহলে তুমি জেড মাইনাসের 4 ইকুয়াল টু কত? 0। তখন তুমি জেড ইকুয়াল টু কত? 4। এটা তুমি এখন কোথায় বসাবা? এটা ধরো আমার 1 নম্বর সমীকরণ ছিল, এই সমীকরণে বসাই দাও। এটা তুমি কোথায় বসাইলা? এই 1 নম্বর সমীকরণে বসাই। দেখো যখন তুমি এই সমীকরণে বসাবা তখন কি করবে? তখন আমার এইটুকু জিরো হয়ে যাবে না? দেখো এর মান 1 তো থাকবে তাই তো? এটা কত? a ইন্টু এটা কত হয়ে যাবে? 0 মাইনাসের কত? ও সরি 4 মাইনাসের কত? 4, কত? 4 প্লাসের কত? 3, পরে দেখো পরে আসবে কত? প্লাসের বি। এইখানেও তো সেম, তাহলে এখানে আমরা কত আসবে বলো তো? বির জায়গায় 4 প্লাসের 4 কত? 4 প্লাসের 3, এখানে দেখো প্লাসের সি। এই জায়গায় কত হয়ে যাবে? এটা হচ্ছে 4 মাইনাসের 4 কত? 4 প্লাসের 4। দেখো আমার এইটুকু কি হয়ে যাবে? এটা 0, তার এই সম্পূর্ণটুকু 0, এটাও কি 0, তার মানে এই সম্পূর্ণটুকু 0। তাহলে আমি কত পাচ্ছি? 8 আর হচ্ছে কত? 7। তাহলে আমি কত পাবো বলো তো? 1 ইকুয়াল টু বি। কত আছে বলো তো? 8 আর 7, 7 আর কত? 56 না? কিন্তু কত? 56। তাহলে তুমি বির মান কত পাইতেছো বলো তো? হচ্ছে 1/56। তুমি বির মান কত পাইছো? 1/56 পাইছো। এখন আমরা আরেকটা মান ধরতে পারি। এটা আমি বির মান পাইছি, আরেকটা মান ধরো। কার মানটা নিবা? এখন তুমি এইটাকে 0 ধরো। এখন তুমি কি করবা? এই ফাংশনটাকে 0 ধরো। অতএব এখানে লিখলাম আমি, হ্যাঁ। আচ্ছা এটা একটু মুছতে এই পাশে বিটা লিখি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো তাহলে কি পাবো আমরা? b ইকুয়াল টু 1/56। আবার তুমি যদি z ইকুয়াল টু, অতএব আমরা কি লিখতে পারি? z প্লাস m 3 ইকুয়াল টু 0। এটুকু তো তুমি বুঝছো তাই না? এটুকু আশা করি বুঝছো। তাহলে তুমি কি পাবা? z ইকুয়াল টু -3। এখন তুমি কোথায় বসাবে? এখানে বসাবো। দেখো আমি একবারে করে দিচ্ছি। এই 1 তো 1ই থাকবে তাই না? এই জায়গায় z তাহলে 3 মাইনাসের কত? 3, তাহলে -7, আর এখানে কত? -3 প্লাসের 3, 0 হয়ে যাবে। তাহলে আর লেখা দরকার নেই। এখানে দেখো এটাও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে থাকবে কত? জাস্ট এটা। তাহলে c এর জায়গাটা বসাও। তাহলে -4 মাইনাসের সরি -3 কত? -3 মাইনাসের কত আসবে? 4। আর এখানে কত আসবে? এখানে আসবে গিয়ে হচ্ছে -3 প্লাসের 4। তাহলে বলো তো c ইকুয়াল টু কত? 7 পাবা না? কত? -7, এখানে কত আসবে? 4। তাহলে আমরা এইটুকু লিখতে পারি। তাহলে তুমি কি পাইছো? 1 ইকুয়াল টু, তাহলে এই পাশে নিয়ে আসো। তাহলে c ইকুয়াল টু কত? 1/7 পাবে, মাইনাসের 1/7। তাহলে তুমি c এর মানটাও পাই গেছো। আর এখন বাকি আছে কার মান? এর মানটা। তাহলে কোনটা বাকি রয়েছে? এইটার সমান 0 ধরবো, এটার সমান 0 ধরলে। আচ্ছা আমি এই পাশে লিখে দিই, একবারে করে দিচ্ছি। তুমি কি করবা? আগের যে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড টেস্ট কোশ্চেনটা আছে, সেম টাইপের প্রশ্ন। চারটা রুলস মনে রাখলে হইলে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে 4টা রুলস দিই, বাকি ম্যাথগুলো তুমি করতে পারবে। বুঝছো? তাহলে এখন দেখো এই ফাংশনটাকে তুমি 0 দাও, এটাকে তুমি 0 দাও, তাহলে এটাকে এটা 0 হয়ে যাবে, এটা 0 হবে, আর এইটা 0 হবে। তাহলে আমার বাকি থাকলো কোনটা বলো তো? কোনটা কোনটা নিচ্ছি? x প্লাসের 3 নিচ্ছি তাই না? আমরা x মাইনাসের 4 নিচ্ছি, তাহলে এইটা সমান কত? x z প্লাসের 4 ইকুয়াল টু কত? 0। z ইকুয়াল টু কত? -4, তাই না? এতটুকু। তো তোমার কাজ কি হবে? এটা তোমার 0 হয়ে যাবে, এটাও 0, এবং দেখো এইটাও 0 হয়ে যাবে। তাহলে থাকবে কোনটুকু? জাস্ট এইটুকু। আমরা এইটাতে ক্যালকুলেশন করব। 1 ইকুয়াল টু, তুমি নিজে আরেকটু লাইন করবা এটা এরকম করে অবশ্যই। তাহলে কি পাবা? a ইকুয়াল টু কত নিছো? এটা সমান, তাহলে z প্লাসের 4 ইকুয়াল টু 0, z ইকুয়াল টু কত? -4। তাহলে -4 নিলে কি আসে? a ইনটু দেখো
তাহলে কত -4, -4, তাই না? এতটুকু তুমি পাইছো। পরে কি আসবে? -4 প্লাসের 3, -4 প্লাসের 3। তাহলে এখন বলো তুমি এর মানটা কত পাবা? 8 আর -7, তাহলে কত আসবে বলো তো? মাইনাসের 8 আসবে, প্লাসের 8 আসবে। 1 ইকুয়াল টু কত? 8 ইন্টু কত? 8। তাহলে এর মানটা কত পাইতেছ? 1/8 পাইতেছ। আমরা সবগুলো মান পাই গেছি। এর মান পাইছি, সির মান পাইছি, আবার বির মানও পাইছি। আমরা এখন মানগুলো বসাবো, ক্যালকুলেশন করবো, মানে শান্ত চলে আসবে। কোথায় বসাবো বলো তো? এই মানগুলো বসাবা এই যে সমীকরণটা, এই যে সমীকরণটাই বসাইতে হবে। দেখো আমরা বসাই ফেলি, তাহলে আমাদের হয়ে গেল। ওকে, দেখো আমাদের কি ছিল? অতএব ইন্টিগ্রেশন কত ছিল? dz ডিভাইডেড বাই কত ছিল বলো তো? আমাদের dz ডিভাইডেড বাই কত লেখা যাইতো আমাদের? z স্কয়ার মাইনাসের 16 ইন্টু কত? z প্লাসের কত? 3। এটা লেখা যেত না? এটাই তো আমরা লিখতে পারতাম। তারপরে এটা সরাসরি এইটুকু ছিল, z মাইনাসের 3 ছিল। আমি সম্পূর্ণটুকু প্লাস দিয়ে করছি, বুঝছো? আমার সূত্রে ছিল মাইনাস, কিন্তু আমরা সম্পূর্ণটুকু +3 দিয়ে করছি। এই লাইনে কি +3 দিয়ে করছে? আচ্ছা, আমার এইখানে মিস্টেক গেছে, এন্ড বাকিটুকু ক্লিয়ার। এখান থেকে মাইনাস থেকে শুরু করে পরেরটুকু আমি কি লিখছি? প্লাস লিখছি। তোমরা ওইখানে প্লাস দিয়ে করবে, হ্যাঁ, সমস্যা নেই, প্লাস দিয়ে করবা, অ্যান্সার সেম আসবে। তুমি এইটুকু প্লাস দিয়ে করবে, এটা তোমার কাজ। তুমি মাইনাস দিয়ে পরবর্তী নিজে মিলাবা, একটু স্কোয়ার মিলাবা। কারণ আমার এখন তো কিছু করার নাই, কারণ এত বড় ম্যাথ করে ফেলছি। ইকুয়াল, এটা সমান কত ধরছিলা? এ ডিভাইডেড বাই কত? এ ডিভাইডেড বাই কত ধরছিলে বলো তো? এ ধরছিলে কত? এ ধরছিলে কি হচ্ছে জেড প্লাসের 4। তাহলে দেখো ধরছিলে কত? জেড প্লাসের 4 প্লাস বি ধরছিলে কত? জেড মাইনাসের 4 প্লাস সি ধরছিলে কত? জেড প্লাসের 3। এইটাকে সম্পূর্ণটাকে এখন ইন্টিগ্রেশন করবে ডি জেড এর সাপেক্ষে। তাহলে এখন তোমার কাজ কি? এর মানটা বের করা। এর মান কত পাইছো? 1/8 পাইছো, তো 1/8 কে সামনে রাখো, ইন্টিগ্রেশন। তাহলে কত পাবা? কত পাবা? dz ডিভাইডেড বাই কত? z প্লাসের 4। আচ্ছা, এখানে আমার লিমিট ছিল কত বলতো? 0 থেকে 1 পর্যন্ত না? 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। পরেরটা হচ্ছে আলাদা করে লেখো। বি কত পাইছো বলো? বির মান কত পাইছিলা? বির মান পাইছিলা কি হচ্ছে 1/56। তাহলে 1/56 কে বের করে ফেলো। 1/56 ইন্টিগ্রেশন 0 থেকে 1 পর্যন্ত, 1 ডিভাইডেড বাই z মাইনাসের কত? 4 dz। পরে কি সির মান কত পেয়েছিলাম? -1/7 না? তাহলে আমি কি করব? এখানে -1/7 ইন্টিগ্রেশন কত? 0 থেকে 1 পর্যন্ত dz ডিভাইডেড বাই কত? z প্লাসের 3। এখন দেখো এইটুকু তুমি পাইছো, তোমার এইটুকু চলে আসছে। এখন তোমার কাজ হচ্ছে এখানে লিমিটগুলো বসানো। তোমার কাজ হচ্ছে লিমিটগুলো বসানো। তো আমরা লিমিট আগে বসানোর আগে আমরা সমাধান করতে হবে না? নিচের থেকে অন্তরীকরণ করে উপরটা পাই, তাহলে কি লিখবা? লন জেড লিখবা। লন কত? জেড প্লাসের কত? 4। আপার লিমিট এন্ড লোয়ার লিমিটটা বসাও 0 থেকে 1 পর্যন্ত, প্লাস 1/56 লন কত? সেম জিনিসটাই, কত? জেড মাইনাসের 4 কত? 0 থেকে 1 পর্যন্ত, মাইনাস 1/7 কত আসবে? লন জেড মাইনাসের 4 কত আসবে? 0 থেকে 1 পর্যন্ত। প্রথম কাজ, প্রত্যেকটা জন মানটা বসাও 1/8। তাহলে কত? লন এখানে কত বসাবা? 1 বসাবা, তাহলে 1 প্লাসের কত? 4 সূত্রের মাইনাস লন কত আসবে? 4। এতটুকু পাইতেছ। পরে আসো প্লাস 1/56, এখানে সেম 1টা বসাও, লন কত আসবে? -3 লন কত আসবে? -4 লন -3, এটা কত পাবা? -4 পাবা। পরে আসো সিটটা কত পাবা? -1/7 লন, দেখো আমরা 1 বসালে কত? -3 আসবে, -3 0 বসালে কত আসবে? আচ্ছা, এটা হচ্ছে 3 হচ্ছে, এটা হচ্ছে 3 হবে, এটা কি হবে? 3। তাহলে 1 বসালে কত আসবে? 4 আসবে, 1 বসালে 4, আর এখানে কত আসবে? লন কত? 0 বসালে আসবে কি হচ্ছে 3।
ওরে বাবা, এত বড় একটা ম্যাথ গেছে, 20 মিনিট চলে গেছে রে বাবা, আর একটা সিকিউ বাকি রয়েছে। তাহলে দেখো আমরা কতটুকু পাইছে, এটুকু লেখো 1/8 লন। এই পাশে দেখো আমাদের দুইটা কি মাইনাস আছে, এটা কত 4, এটা 5 আর এটা 4, তাহলে আমরা কি মাইনাস থাকবে কি লন কি লন a মাইনাস b সূত্র পড়ছে না, লন a মাইনাস লন b ইকুয়াল কত লন কত a/b, এই সূত্র পড়ছে না, সেম জিনিসটা অ্যাপ্লাই করো, তাহলে কত 5/4, কত বাবা 5/4, তারপরে প্লাস 1/56। দেখো এখানে কত আছে, মাইনাসের কত আছে, দেখো মাইনাসের 3 আর মাইনাসের কত 4, তাহলে তুমি কি করবা মাইনাসের 3/4 লন মাইনাসের 3 মাইনাসের 4, পরে কত মাইনাসের 1/7 লন। দেখো প্রথম অংশটুকু কি আছে, উপরের অংশটুকু আছে এটা, এটা কত আছে 4 আর এটা হচ্ছে 3, তাহলে আমি কত পাবো লন 4/3 প্লাসের c, এটাই আনসার। অনেক বড় একটা ম্যাথ করলাম, যেটা তোমার এসএসসি পরীক্ষায় আসবে, আসলে অনেক বড় একটা কঠিন একটা ম্যাথ, অনেক কঠিন লাগবে, ইজি জিনিস তবে তোমার কাছে অনেক কঠিন লাগতে পারে। তা আমার কাছে মনে হয় তুমি যদি একটু বাসায় প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। এই ম্যাথটা তুমি যদি তোমার বই দেখো, বুঝছো, তোমার বই দেখো গিয়ে হচ্ছে তোমার বই অনেকগুলো ম্যাথ দেখবা, তুমি 10 এর ডি অক্ষরপত্র বইয়ে 10 এর ডির ম্যাথগুলো আছে, দেখবা 4 বা 5 এর এরকম ম্যাথগুলো পাবা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী ম্যাথটা সমাধান করব, তাহলে দেখি তার আগে আমার মোবাইলের চার্জ কতটুকু আছে, পরবর্তী ম্যাথ এইটুকু একটু দেখে নাও তোমরা। ওকে, দেখো আমরা এর আগে চট্টগ্রাম বোর্ডের 23 সালে আসা দুইটা ম্যাথ করছি, ক আর খ। এখন আমরা গ নাম্বারটা করি। গ নাম্বারটা একদম যুগলীকরণের লাস্ট চ্যাপ্টার থেকে আসছে, প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, প্রত্যেকবারই প্রশ্নগুলো খুবই বেশি পরিমাণ আসে, প্রচুর পরিমাণ, বুঝছো। তা আমার এই প্রশ্নটার আনসার করতে হবে, আমার এই এরিয়াটুকু নির্দিষ্ট করে দিয়ে দিচ্ছে, বলছে এইটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে, এই এরিয়াটুকু দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল। এখানে আমার উপকেন্দ্র বলে দিচ্ছে, বুঝছো, এখানে একটা উপকেন্দ্র বলে দিচ্ছে, আবার এখানে একটা পরাবৃত্ত বলে দিচ্ছে, এইটুকু বলে দিচ্ছে। এখন আমার নর্মালি এই এরিয়াটুকু কোন অক্ষ দ্বারা আবদ্ধকৃত আছে চিন্তা কর, আমি এই এরিয়াটুকু চিন্তা করি, আমি যদি এই এরিয়াটুকু ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধকৃত অংশ চিন্তা করি, আমি ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফলটা যদি বের করতে পারি তাহলে হয়ে গেল। এবং আরেকটা কি সমীকরণ, আরেকটা বলে দিছে উদ্দীপকে উল্লেখিত পরাবৃত্ত উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধকৃত অংশ, উপকেন্দ্রিক লম্ব করি এই এরিয়াটুকু না, এটা উপকেন্দ্রিক লম্ব না, এইখান থেকে এই এরিয়াটুকু দ্বারা ক্ষেত্রফল বের করতে হবে। তো তুমি যদি এই এরিয়াটুকু ক্ষেত্রফল বের করতে পারো, এই এরিয়াটুকু ক্ষেত্রফল সেম জিনিসটা, তখন তুমি দুইটা যোগ করে দিতে পারো। তোমার কাজ হচ্ছে আগে একটা অংশটুকু ক্ষেত্রফল বের কর, তোমার প্রথম কাজ হচ্ছে একটা অংশের ক্ষেত্রফল বের কর। কিভাবে বের করবা, কোন অক্ষের সাপেক্ষে লিখো, আগে আমার উপকেন্দ্রিক লম্ব যে আছে এখানে আমরা কি জানি এর স্থানাঙ্কটা কত সেটা আমাদের বের করতে হবে, আমাদের যা দেওয়া আছে সেটা থেকে আমরা লিখি। ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে কত এক্স স্কোয়ার ইকুয়াল কত 32y, এটা আমার দেওয়া আছে। আমার আগে উপকেন্দ্রিক স্থানাঙ্কটা আমরা বের করতে পারি পরাবৃত্তে, তাহলে এখান থেকে আমি উপকেন্দ্রিক লম্ব সমীকরণের আগে আমি কি করব বলো তো, এটা সমান আমরা কি এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 4 × 8 × y, তাই আমাদের বলো তো এইটুকু পাইছো, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত, এখান থেকে এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে কত, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের কত 8, বুঝছো, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত। আর যদি এই বিন্দুর স্থানাঙ্ক চিন্তা করো, এখান থেকে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2a, তার মানে কত 16, এরকম একটা কিছু আসবে, আমার এইটুকু দরকার নাই, আমি জাস্ট এই বিন্দু থেকে চিন্তা করে আমরা এই বিন্দুর অবস্থানটা বের করবো, কার ওয়াই অক্ষ হিসেবে আমরা ক্ষেত্রফল। দেখো এখানে আমরা লিখবো এখানে এই সমীকরণটা আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বুঝছো, x = √, কত 32y, এটা আমরা লিখতে পারি নরমাল চিন্তা এটা। এখানে কত x = √32y রেখা দ্বারা এবং কত উপকেন্দ্র দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল,
কেন্দ্র দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল, আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা এই অংশটুকু, আবদ্ধকৃত অংশ কোনটা? এই অংশটুকু না, এখান থেকে এই এরিয়াটুকু, এই ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধকৃত অংশ, আমি ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধকৃত অংশ বলছি। এই বক্ররেখাটা ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধকৃত আছে, সেটা ক্ষেত্রফল বের করব। তাহলে del 1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন, তাহলে আমি কোন অক্ষ দ্বারা? ওয়াই অক্ষ দ্বারা। তাহলে এখানে কি হবে? এক্স হবে। লিমিট কাটটা নেবে, ওয়াই এর মান নিবা না। কোন থেকে শুরু হয়েছে? 0 থেকে শুরু হয়েছে। 0 কত পর্যন্ত গেছে? উপকেন্দ্রিক লম্ব 8 পর্যন্ত গেছে। তাহলে আমরা ডেল ইকুয়াল টু 0 থেকে 8, মানে এক্স এর মান কত? এই এক্স এর মান কত? √32, √32y কত? dy। তাহলে আমি √32 কে বের করে ফেলি। এখন 32 কে বের করো। √32 কে তুমি কি করবা? আলাদা করে বের করে ফেলবে, বুঝছো? তো তুমি এইটুকু বের করলে তুমি কি লিখতে পারতেছো? 0 থেকে 8 পর্যন্ত y টু দি পাওয়ার হাফ, y টু দি পাওয়ার হাফ dz। আমরা পরবর্তী পেজে করি। আসো আমরা এটা এইভাবে লিখতে পারি। তাহলে দেখো আমাদের ক্ষেত্রফল কত পাবো? √ কত? √32 ইন্টিগ্রেশন কত? 0 থেকে 8 পর্যন্ত কত পাইছিলা? y টু দি পাওয়ার 1/2 dy। তাহলে এখন আমার এইটুকু লেখো 32, এটাকে ইন্টিগ্রেশন কর। x টু দি পাওয়ার n এর সূত্র পড়বে না? x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে কত আসবে? y টু দি পাওয়ার 1/2 প্লাস এর 1, নিচে কত আসবে? 1/2 প্লাস এর 1। লিমিট কত? লিমিট হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত, 0 থেকে 8 পর্যন্ত। তা তোমার কাজ এখানে √32 যে আছে এটা তুমি রেখে দাও, √32 যে আছে এটাকে তুমি রেখে দাও। তুমি রাখলে কি পাইতেছো? ইনটু, তাহলে এখানে আমরা কত পাবো? এটাকে উল্টাই দাও, তাহলে 2 3/2 আসবে। এটা যোগ করলে কত পাবো? 3/2। তাহলে y টু দি পাওয়ার 3/2, নিচেও কত? 3/2। লিমিটটা বসাও 0 থেকে 8 পর্যন্ত। এখন একটু চিন্তা করো, এটাকে উল্টাই দিতে পারি। তাহলে তুমি কত? √32 ইনটু কত? 2/3, 2/3। এখানে লিমিটটা বসাও 8, কত আসবে? 8 টু দি পাওয়ার 3/2, 8 টু দি পাওয়ার 3/2। পরে কি আসবে? 8 টু দি পাওয়ার 3/2। আরেকটা মান পাবা না? -0, 0 লেখা দরকার আছে? 0/3/2 এইটুকু পাইতেছি। এখন তোমার কাজ হচ্ছে এটাকে সমাধান করা। তুমি কিভাবে সমাধান করবে? প্রথম কাজ, এখন দেখো একটা হাতে একটু ক্যালকুলেশন শিখাই তোমাকে। 2 ডিভাইডেড বাই কত? 3। এটা দেখো আমি কি লিখতে পারি বলো তো? এটাকে আমি 2 টু দি পাওয়ার 2 ইনটু 4 লিখতে পারি না? এটার উপর পাওয়ার কত? 3/2। এটা লেখা যায়, নরমালি আমরা লিখতে পারি √32 ইনটু 2 ডিভাইডেড বাই 3। তাহলে দেখো 2 টু দি পাওয়ার, এখানে 2 টু দি পাওয়ার কত? 3/2 লিখলাম, ইনটু এখানে কত? 2 টু দি পাওয়ার 2 ইনটু 3/2। এই 2 কাট, তাহলে এখানে কত পাইতেছে? √, কত? 32 ডিভাইডেড বাই 3 ইনটু 2, এখানে কত পাইতেছে? 2 3/2। এখানে কত বাবা? 2 টু দি পাওয়ার কত? 1/3। এতটুকু পাইছে, সরি 2 টু দি পাওয়ার কত পাবা? জাস্ট 3 পাবা। এত মান পাইছে। এটা তোমার ক্যালকুলেটর করা যায়, তুমি এটা আমি হাতে করে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এতটুকু তুমি পাইতেছো, তাহলে কত পাবা বলো? এটা পাবা 8, এটা 8 আর এটা 2, কত আসবে? 16 আসবে না? এটা 8 আর এটা আসবে কত? 2, তাহলে 16 আসবে। তাহলে এখানে আমি কত পাবো? এটা পাইতেছি কি হচ্ছে √32 ডিভাইডেড বাই 3, 2 ইনটু কত? 2 ইনটু কত পাইতেছ? 2 ইনটু এটা পাইতেছ কত? 2/3/2। পরেরটা কত পাইতেছ? জাস্ট 8 পাইতেছ। তাহলে এখন দেখো এইটাকে কি লিখতে পারো? √8 ইনটু 4, বা আমরা এটা লিখতে পারি, এটা না লিখে আমি 16 লিখতে পারি। কত? √16 ইনটু 2, নিচে কত? 3, এখানে কত? 8 দুগুণে কত? 16, 2√3, কত পাবা? 2, কত আসবে? 3/2 ইনটু, তাহলে এখানে কাটাকাটি করে কত পাবা? 4/3
√2 ডিভাইডেড বাই 3 ইন্টু 16 ইন্টু কত 2 √3/2 এতটুকু পাইতেছো। 16 দুগুণে কত 64/3। এখানে তুমি 2 লসাগু নাও 1/2 প্লাস কত 3/2। তো এটাকে তুমি লসাগু করলে যে মানটা পাবা সেটাই আসবে আনসার। বুঝছো? তুমি এইটুকু মান পাবে। তো তুমি এইখান থেকে তুমি ক্যালকুলেশনটা করতে পারো। নর্মাল জিনিসটা একদম সরাসরি ক্যালকুলেটর বসাবা, বসে আনসারটা টাইপা দিবা। কত আসবে দেখবা 512 ডিভাইডেড বাই কত আসবে 3। এতটুকু তোমার হাতে ক্যালকুলেশন করা দরকার। তুমি কি করবা এই মানটা ক্যালকুলেটরে বসাবা, এই মানটা ক্যালকুলেটরে বসাবা, বসাইয়া একদম ইকুয়াল চাইবা দিবা, দেখবা আনসার চলে আসছে। বুঝছো? আশা করি এটা তুমি বুঝতে পারছো। এই ভিডিও সিরিজেই তুমি যতগুলো বুট কোশ্চেন আছে সবগুলো সমাধান পাওয়া যাবে। তো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাও যে তুমি এই ম্যাথ যে করাইলাম তোমার কাছে কঠিন লাগছে। তো অবশ্যই তুমি যদি একটু একটু বুঝে বুঝে করো তাহলে তোমার কাছে ইজি লাগে। তো সবাই ভালো থাকো, অবশ্যই কমেন্ট করতে বলবে না, কমেন্ট করে যাবা যে তোমার সবটুকু ক্লিয়ার হয়েছে কিনা। বুঝছো? তো আর এই টাইপের যত সৃজনশীল আছে তুমি দেখো, প্র্যাকটিস করো, আশা করি তুমি পারো। আর আমি এইখান থেকে দুইটা ম্যাথ আমি বলি, তোমাদের ক্ষেত্রফল রিলেটেড আর হচ্ছে আংশিক ভগ্নাংশ থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। এই দুইটা যদি তুমি ভালো করে পড়ো তুমি আনসার করতে পারো সহজে। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।